বন্যার পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে ক্ষতচিহ্ন, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত, বিপাকে সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাওলা সুজন। আর সুজন, আমরা যেমনটা জানি বন্যার পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির চিহ্ন ভেসে ওঠে। আপনি জানাবেন বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? লিনিয়া, আপনি বন্যার ক্ষয়ক্ষতি বলছিলেন। আসলে যে নোয়াখালী থেকে স্মরণকালে যে বন্যা হয়েছে, এই বন্যায় নোয়াখালীতে প্রায় জেলা প্রশাসনের তথ্য মতে 4,185 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এর মধ্যে কৃষি খাত রয়েছে, মৎস্য খাত রয়েছে, প্রাণী সম্পদ খাত রয়েছে, ফলজর বাগান রয়েছে, ফলদক বাগান রয়েছে, সব বিভিন্ন আরো যে আনুষঙ্গিক অন্যান্য খাত রয়েছে। তো এই বিশাল ক্ষতি পুষিয়ে নিতে হলে আসলে যে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগ প্রয়োজন আছে। এই ক্ষেত্রে অনেকটা সমন্বয় দরকার বলে মনে করছেন অনেরা। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো সুশাসনের জন্য নাগরিক সুজনের নোয়াখালী সাধারণ সম্পাদক আবু নাসেরের সাথে। তার কাছে আমি জানতে চাইবো যে গেল বন্যায় নোয়াখালীতে বিশাল একটা ক্ষতি হয়েছে কৃষিখাত, মৎস্য খাত, সকল খাতে। তো এই ক্ষতিটা কিভাবে পুষিয়ে নেওয়া যায় এবং কিভাবে সরকারি এবং বেসরকারি সংস্থার মধ্যে কিভাবে সমন্বয় করা যায়? দেখুন, নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতায় শুধু যে জনজীবনের ব্যাপক ক্ষতি হয়েছে তা না, এখানকার কৃষি, অর্থনীতি, মৎস্য, প্রাণী সম্পদ, শিক্ষা খাত থেকে শুরু করে প্রতিটি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। গতকালকের প্রতিবেদন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, নোয়াখালীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সরকারি বেসরকারি, মাদ্রাসা থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক, সবকিছু মিলিয়ে প্রায় 80 ভাগের উপরে একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুদের বই পুস্তক নষ্ট হয়ে গেছে, একই সাথে মৎস্যের সবগুলো শেষ হয়ে গেছে। মানুষের বাড়িঘর এখনো পর্যন্ত নিমজ্জিত। এখনো পর্যন্ত নোয়াখালীতে 13 লক্ষ মানুষ পানিবন্দী। এখনো পর্যন্ত 2 লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হচ্ছে এবং এখনো পর্যন্ত আজকের এই দিন পর্যন্ত প্রায় 500-র উপরে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অসংখ্য বিদ্যালয় এখনো আশ্রয় কেন্দ্র করে রাখা হয়েছে। ফলে এই দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে হলে যেই ক্ষয়ক্ষতি হয়েছে, এজন্য এখনো পর্যন্ত যেই জরিপ কাজ চলছে, যেই তথ্য সংগ্রহ চলছে, এটি সুচারুভাবে সম্পন্ন করে খাতভিত্তিক পুনর্বাসন কার্যক্রম হাতে নিতে হবে। শুধু সরকারিভাবে এই কার্যক্রম হাতে নিলে চলবে না, বেসরকারিভাবে বিত্তবান যারা রয়েছে স্থানীয়রা, তাদেরকেও নিতে হবে। বিশেষ করে সরকারিভাবে কৃষিকে পুনর্জাগরণের জন্য প্রান্তিক কৃষকদেরকে প্রণোদনা দিতে হবে, সহজ শর্তে ঋণ দিতে হবে, আগের ঋণ মওকুফ করতে হবে। মৎস্য খাতও একই অবস্থা করতে হবে। নোয়াখালীর সুবর্ণচরকে বলা হয় শস্য ভাণ্ডার। এখানকার সবজি গোটা বাংলাদেশে যায়, কিন্তু আজকে সেই কৃষকরা একেবারে পথে বসে গেছে। কোনো সবজি নেই, একেবারে শতভাগ সবজি ক্ষেত বিলীন হয়ে গেছে। তাদেরকে প্রণোদনা দিয়ে আবার জাগিয়ে তুলতে হবে। এখানে যে গবাদি পশু, প্রাণী সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। গোচারণ ভূমি একেবারে নেই। গরু, মহিষের, ছাগল, বেড়ার নতুন করে বিভিন্ন ভাইরাসজনিত রোগ দেখা দিয়েছে। এই প্রান্তিক কৃষকদেরকে নতুন করে জাগিয়ে তোলার জন্য, আবার তারা ঘুরে দাঁড়ানোর জন্য তাদেরকে প্রণোদনা দিতে হবে, সহজ শর্তে ঋণ দিতে হবে, আগের ঋণ মওকুফ করতে হবে। এই জাতীয় প্রত্যেকটা খাত ধরে ধরে যদি পুনর্বাসন কর্মসূচি হাতে না নেওয়া যায় এবং কার কোথায় কতটুকু ক্ষতি হয়েছে, কাকে কতটুকু অগ্রাধিকার দেওয়া হবে, এইগুলো যদি সুচারুভাবে বিবেচনা না করা হয়, তাহলে এই যে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে, এটি নোয়াখালী নয়, গোটা বাংলাদেশের একেবারে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিরূপ প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বাস্তুহারা মানুষের সংখ্যা বাড়বে। তা আমরা মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু রাজনৈতিক প্রভাব মুক্ত, সেহেতু এই সরকার একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে সুচারুভাবে এই জরিপ কার্যক্রম, এই তথ্য অনুসন্ধান করে মানুষকে পুনর্বাসন কার্যক্রমে হাত নেবে, প্রণোদনা দিবে। এইটুকু আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন, সুজনের সাধারণ সম্পাদক, তিনি যে সরকারি এবং বেসরকারিভাবে সমন্বয়ের একটা কথা বলেছেন, একই সাথে যে প্রান্তিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন সঠিকভাবে পুনর্বাসন প্রক্রিয়ায় আসে। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ। লিনিয়া। সুজন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যার পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সুজনের কাছ থেকে।